রাসেল মিয়ার সাথে তো বিয়ে সবাই দেখেছে ডিজিটাল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে। বিয়ের দিন সেখানে জার্নালিস্ট ছিল, সাংবাদিকরা ছিল, গণমাধ্যম কর্মীরা ছিল। এছাড়াও আমার গার্ডিয়ান, মা, আমার বাবা যেহেতু স্ট্রোক করেছে, আমার বাবা অসুস্থ, আমার বাবা ছিলেন না, আমার মা ছিলেন, আমার ভাইরা ছিলেন, আমার খালারা ছিলেন, মানে আত্মীয় স্বজন আমার সবাই ছিলেন। তো রাসেল মিয়া যেহেতু দাবি করেছে সে এতিম এবং তার পৃথিবীতে কেউ নাই, তার গার্ডিয়ান হিসেবে একমাত্র ছিলেন আমাদের খুবই পরিচিত মুখ হেলেন আপা, উনি ছিলেন। এবং এছাড়াও ওখানে আরও মানে থাকে না আমাদের ইন্ডাস্ট্রির গার্ডস যাদেরকে বলে, যে যাদেরকে দেখে বোঝা যায় বা যাদেরকে ভরসা করা যায়, যাদের কথা, এরকম লোকজন ছিলেন তার পক্ষ থেকে। কারণ সে তো এতিম, সে বলেছে তার দুনিয়াতে কেউ নাই, সে এতিম হয়ে আল্লাহকে খুশি করার জন্য এতিম বাচ্চার দায়িত্ব নেবে। যেহেতু আমি বিধবা, আমার দুটো সন্তান, আমার সন্তানকে 38 ডেজ রেখে ওর বাবা মারা যায় এবং সন্তানদের দায়িত্ব নিবে। ইভেন তো আমি আমার মেয়ে 9 বছর বয়স, আমি আমার মেয়েকেও বলেছি, মা হোয়াট ইউ থিঙ্ক, আমি কি এনগেজ হব, আমি কি মানে। পরে আমার মেয়ে বলেছে যে ইয়েস মা, ইউ ক্যান, কারণ আমি তো বাবার আদর পেয়েছি, ভাইয়া তো পায়নি। তো আমার মেয়ে এখন বলে যে মা আমি খুব রিগ্রেট ফিল করি, কেন সেদিন তোমাকে পারমিশন দিলাম, না দিলে মনে হয় আজকে এই দিনটা দেখতে হতো না আমাদের। তো বিয়ে হলো আলহামদুলিল্লাহ, বিয়ের দিন গেল। বিয়ের পরের দিন থেকেই শুরু হলো তার মানে উল্টাপাল্টা আচরণ। যেমন তার ফোন কলে কল আসে, শারমিন নামে এক আপু কল করেন, তিনি ফোন করে বলেন যে আমি ফোনটা ধরেছি, সে আমার গাড়ি চালাচ্ছিল, আমার গাড়ি সে চালাচ্ছিল ড্রাইভারকে ছুটি দিয়ে। তো তখন সে বলে যে আপনার থেকে আমার অধিকার বেশি, তো আপনার থেকে আমার অধিকার বেশি এই বিষয়টা কেমন না, আমি মাত্র বিয়ে হয়েছে। তো আমি বললাম যে বিষয়টা আসলে ঠিক বুঝতে পারছি না। পরে সে অনেক গালাগালি করলো, রাসেল কই, রাসেলরা দেন, এই সেই, আপনি বুঝবেন না, 7টা বছর ধরে আমার সাথে এইসব উল্টাপাল্টা কথা বলতে। দেন আমি লাউডের রাসেল মিয়াকে দিলাম। তো ওই মোমেন্টে আমি রেকর্ডিংটা আপনাকে দিয়ে দিব, ওই ভয়েস রেকর্ডিংটা আছে। ওই মোমেন্টে রাসেল মিয়া হচ্ছে তাকে এমনভাবে গালাগালি করছে যে মনে হয় 10, 15, 20 বছর সংসার করার পরেও কেউ কারো প্রতি এতটা রাইটস রাখে না এইভাবে গালাগালি করার, মানে অক্ষুব্ধ ভাষায়। তো পরে ফোনটা রাখার পরে আমি তো খুব আপসেট, যেহেতু মাত্র বিয়ে হয়েছে, হালা কী হচ্ছে, বিকজ আমি অল দ্য টাইম কাজের মধ্যে থাকা মেয়ে। আপনারা দেখবেন যে দিন নাই রাত নাই আমি লাইভ করে সোশ্যাল মিডিয়াতে, এখন যেহেতু একটা সময় গান করে জীবিকা নির্বাহ করেছি, গানের পর এখন যেহেতু কোভিডের সময় একটা প্ল্যাটফর্ম এসেছে সোশ্যাল মিডিয়ায়, অ্যাজ এ ইনফ্লুয়েন্সার হাজার হাজার মেয়েরা আমাকে দেখে অনেক কিছু শিখে, আমি সার্ভাইভার হয়েও কাজ করছি। তো সেই জায়গা থেকে আমি সারাদিন কাজে থাকার মেয়ে, আমার কাজে এনগেজ থাকতে হবে এবং প্রতিদিন উপার্জন না করলে আমি আমার পরিবারের একমাত্র উপার্জনকারী, আমার পরিবার বসে যাবে, এটা সবসময় আমার মাথায় থাকতো। তো যে কারণে আমি সবার সঙ্গে কথাবার্তা কম বলতাম, কাজবিহীন কারোর সঙ্গে আমার ফোন কল থাকতো না। তো আমি লিটারালি শকড হয়ে যাই যে ঘটনা কি, এইভাবে করে কেউ কারো গালি, আমার ভেতরে কিন্তু এটা চলতে থাকে। এবং পরবর্তীতে রাসেল মিয়া যেটা করে, আমাকে বলে যে তুমি এগুলা নিয়ে চিন্তা করো না, কারণ এগুলো হচ্ছে আমাকে নিয়ে ষড়যন্ত্র করছে, কেউ চায় না আমি সুখী হই। বিয়ের দ্বিতীয় দিন পরে বাসায় রাতে আসার পর আমি যখন নাকি এটা নিয়ে আবার জিজ্ঞেস করি, তখন ঠাস করে একটা চর মারে। তো চর মেনেই, মানে হয় না যে জুতা মেরে গরুদান, এরকম চর মারার পরে আবার বলে আর ধুর দুষ্টামি করছি, আঁকড়ায় ধরে। তো আমি ভাবছি যে ওকে, ইটস ওকে, এই থাপ্পটা হয়তো ফান করে দিছে বা থাকে না যে জিনিসটা ওইভাবে নেই। তো ওইখান থেকেই সূত্রপাত তার গায়ে হাত তোলার, এবং সে আমাকে তুই করে বলতো, সম্বোধন করতো। তো আমি বলতাম তুই শব্দটা খুব মানে ভালো লাগে না, কেমন যেন। পরে বলে শোন, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের ভাষা হচ্ছে তুই, তুই হচ্ছে আপন মানুষকে বলে। তো আমি সেটাও মেনে নিলাম, ঠিক আছে। তার যে সে আনম্যারিড হিসেবে দাবি করে এবং পুরো দুনিয়া জানে সে অবিবাহিত, আমি বিধবা, আমি দগ্ধ, আমি অনেকগুলো দাগ নিয়ে দুনিয়াতে ঘুরি, আমি তাই থাকে না, আমি অসহায়। সে মানবতা দেখিয়ে আমাকে বিয়ে করেছে, মানবতার খাতিরে আমাকে বিয়ে করেছে, মানবতার জন্য আমাকে বিয়ে করেছে। এই ধরনের এক্সকিউজগুলো সে যখন মানে প্রেজেন্ট করে এবং সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে যায় যে বর্ষা চৌধুরী বিয়ে করলেন রাসেল মিয়াকে, এবং রাসেল মিয়া অবিবাহিত একটা ছেলে হয়ে বিধবা একটা নারী, বাচ্চা সহ এরকম সার্ভাইভার একটা মেয়েকে বিয়ে করলেন, এটা তো মহান। কিন্তু বিয়ের 2 দিন পর থেকে তার টর্চার, তার টাকা চাওয়া, নাটকের জন্য 3.5 লক্ষ টাকা, আমি সংক্ষেপে করে বলছি, অনেক বড় ঘটনা। নাটকের জন্য 3.5 লক্ষ টাকা চাইলো, তখন আমি গোল বিক্রি করে ফ্রাইডেতে 3.5 লক্ষ টাকা দিলাম। তার পরবর্তীতে 1 লাখ 1 লাখ করে নিল সে, মানে তার পকেট খরচ থেকে শুরু করে জিম খরচ পর্যন্ত আমার কাছ থেকে নিল, তার কাজ নাই বলল। এবং বিয়েতে সে 1.5 লক্ষ টাকা খরচ করে, যেটা সে সিনেমা করে পায়।
এছাড়া সে বাসায় একটা বেড কিনে বলে কি আমার এই বেডে শুইতে ভাল লাগে না, আমার হচ্ছে নতুন বেড লাগবে। পরে আমি কিছুই বললাম, ঠিক আছে সময় হোক নিয়ে আসবো। তো সময় হোক নিয়ে আসবো পড়ার পরে দেখলাম সে একদিন বাজার করতে গেছে। সে বাজার করতে গিয়ে সে খাট আর একটা রকিং চেয়ার কিনে নিয়ে আসছে তার পছন্দ মতো। এটাই আমার সংসারে তার ইনভেস্ট, মানে সে এনেছে। তো এগুলো করলো। অ্যান্ড সে যখনই ভালো, মানে খানিকটা সময় ভালো, যখন তার টাকা পয়সা নিয়ে কথা হয়, সে টাকা চায় সিনেমার জন্য, নাটক বানাবে, নানান প্ল্যান করতে থাকে, তখন সে খুব অমায়িক ভালো। আবার যখন নাকি সে, আমি কোনো কারণে বলি যে আচ্ছা এই নাটক দিয়ে কি হবে, এই নাটক থেকে কিভাবে টাকা আসবে, বা সিনেমা থেকে আদৌ টাকা আসে কিনা বাংলাদেশে, যখন আমি তো সিনেমার সঙ্গে অতপরত জড়িত, আমি অলরেডি 2টো সিনেমা করেছি, আমি নিজে 2টো সিনেমা করেছি। সো আমি তো জানি সিনেমার হালচাল কি, এবং সিনেমার সঙ্গে আমি সিনেমার প্লেব্যাক করেছি আমি ছোটোবেলায়। সো আমার তো সেই নলেজটা আছে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে সিনেমা কোন জায়গায়। তা আমি বলেছি সিনেমার প্রডিউস করবা, ভালো কথা, কিন্তু আমাকে কেন প্রডিউসার হইতে হবে, আমি তোমাকে স্পন্সর দিয়ে দিই, ব্যবস্থা করে দিব নে। তো এইভাবে করেই চলছে। কিন্তু সে উঠতে বসতে আমাকে ছেড়ে দিবে, আর তোকে ভালো লাগে না, ভালো না লাগার কারণ জিজ্ঞেস করলে জানি না কারণ, আমার ভালো লাগে না। তা আমি বলে এই বিয়েটা কি ছেলে খেলা মনে করছো, পুতুল খেলা, এটা কি ফাইজলামি, কি বলো এসব কথাবার্তা। তো নানান সময় তার অঙ্গভঙ্গি, এবং দেখা যেত দরজা লাগানো বেধম পিটাইতেছে আমাকে। কোনো মানে বেসিক যে কারণ থাকে না একটা সংসারে, কি হয় বেসিক রিজন থাকে যে আমার বউ পরকীয়া করে, বা এই সেই কারণে আমি বউ পিটাই, বা এই মানে কোনো রিজন নাই। সে সকালে 2টা ঘুমের ওষুধ খাবে, রাতে 2টা ঘুমের ওষুধ খাবে, এই 4টা ঘুমের ওষুধ তার লাগবেই, মাস্ট হ্যাভ 0.7 পাওয়ার। তো আমি তাকে জিজ্ঞেস করেছি যে আমাদের নর্মালি যেটা হয়, আমি একটা সাইকোটিস্টের আন্ডারে ছিলাম, তো সেই সাইকোটিস্ট আমাকে রাতে একটা স্লিপিং পিল দিয়েছিল, সাথে অ্যান্টি ডিপ্রেশন। বিকজ অফ আমার হাজব্যান্ড মারা যাওয়ার পর আমি ডিপ্রেশনে চলে গিয়েছিলাম, প্যানিক অ্যাটাক করেছিলাম বেশ কয়েকবার। তো যখন একটা মানুষ মানে ট্রিটমেন্টে থাকে, তখন একটা মানুষের প্রেসক্রাইবড অনুযায়ী, প্রেসক্রিপশন অনুযায়ী তার মেডিসিন থাকবে একটা। সে সকালে 2টা রাতে 2টা আমি বুঝে উঠতে পারতাম না, এবং সে মেডিসিন খাওয়ার পরে বেধম পিটাইতো, তার কোনো হুঁশ থাকতো না, এবং সে নানান কারণে নানান অজুহাতে তার টাকা লাগবে। এক কথায় সিনেমা বানাবে, নাটক বানাবে, কন্টেন্ট বানাবে, এত স্ক্রিপ্ট রেডি করে করে আমাকে শুধু হোয়াটসঅ্যাপে পাঠাইতো। এবং দেখা যেত তার মায়ের খাইতেছি, একদিকে আমার বাবা ঈদের মধ্যে স্ট্রোক করে, প্যারালাইজড হয়ে যায় এক পাশ, আমার বাবা হসপিটালে অ্যাডমিট। আমি কেন আমার বাবাকে টাকা দিই? আমি তো আমার সংসারে একমাত্র উপার্জনকারী। আমার বাবা মা লক্ষ লক্ষ টাকা শেষ করেছে আমার পেছনে চিকিৎসা বাবদ, আমার পুরো ফেসটা মাইক্রো সার্জারি। তাহলে আমি আমার বাবা মার জন্য করব না? যেই বাবা মা আল্লাহর পরে দুনিয়াতে, যে বাবা মা আমার জন্য পরিশ্রম করে আমাকে পৃথিবীতে এনেছে, আমি তাদের জন্য করব না? আমি কার জন্য করব? আমার গর্ভ থেকে যে 2টো সন্তান এসেছে, আমি তাদের জন্য করব না কার জন্য করব? এই আন্দোলনের সময় আমার টেলিভিশনটা নষ্ট হয়ে যায়, 42 ইঞ্চি টেলিভিশনটা, মানে ভয়েস আসছে, স্ক্রিন আসতেছে না। ওই মোমেন্টে আমি যেটা করলাম, আমি তাকে নিয়ে গিয়ে সাথে আপনার 80,000 টাকা দিয়ে টেলিভিশন কিনে নিয়ে আসলাম, স্যামসাং ব্র্যান্ডের। বাসায় ঢুকেই, সে রুমে ঢুকেই আমার চেয়ে তোর বাচ্চাদের দরদ বেশি বলে আমাকে পিটাইলো। তাও কাদের সামনে জানেন? টেলিভিশন সেট করতে আসছে যে ওয়ার্কার, তাদের সামনে। তারা এখন সাক্ষী দিবে। আমি অবাক হয়ে গেলাম লিটারেলি, যে ওয়ার্কারদের সামনে আমার পিটাইতেছে, পিটায় রেখে সে বেরোয় চলে গেল। এবং সে যখন মারতো, এমন পিটাইতো যে এই বিল্ডিংয়ের প্রত্যেকটা মানুষ জ্বলন্ত সাক্ষী দিয়েছে, স্টেটমেন্ট অলরেডি দিয়েছে। আপনি সিকিউরিটিকে জিজ্ঞেস করেন, বলে দিবে। দারোয়ানের বউ মাঝখানে এসেছে যে ম্যাডামকে মাইরেন না, ম্যাডামের শরীর ভালো না, ম্যাডাম রোগা, আমার ওয়েট লস হয়েছে অনেক। মানে এই দুশ্চিন্তায় তো আসলে থাকা যায় না। একদিকে মাইর খাইতেছি, অন্যদিকে এই মানসিক টেনশন নিয়ে দিন শেষে সমস্ত কিছু আমার উপরেই। আমি কিন্তু কাজ করে যাচ্ছি, লাইভ করে যাচ্ছি, লাইভে আমি হাসতে পারতেছি না। একটা ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করবো, আমি কিন্তু আমার কমফোর্টেবলি, আমি যেই বর্ষা ছিলাম প্রাণবন্তভাবে ক্যামেরার সামনে যেভাবে কাজ করতাম, সেই কাজটা আমি করতে পারতাম না। আমি সবসময় আমার ভিতরে একটা আতঙ্ক থাকতো। অ্যান্ড ফাইনালি আমি ডিসাইড করলাম যে না, ওর মুখোশ আমি খুলবই। তখন গিয়ে ও যে টাকা চায় আমার কাছে, ওইটা আমি ভিডিও করি এবং ওইটা আমি আপলোড করি। ওইটা আপলোড করার পরে ও বাসায় এসে আমাকে ইচ্ছা মতো মারে। তখন পুরো বিল্ডিংয়ের মানুষ জড়ো হয়ে যায়, গেট বাইরে খুলে, গেট খুলতে বলে, আমি নামাজ পড়ে উঠেই গেটটা খুলি। তখন সে ঢুকে আমাকে ইচ্ছা মতো পিটায়। আমার দুটো মোবাইলই ভাঙে। হ্যাঁ, এটা সহ 3টা মোবাইল, যেহেতু লাইভ করি, লাইভের মোবাইলটা ব্ল্যাঙ্ক থাকতে হয়, কোনো কল আসে না, লাইভের মোবাইলটা আলাদা। সে লাইভের মোবাইলটাও ভাঙে এবং রাফিউজের মোবাইলটাও ভাঙে। আইফোনটা তখন জারামণি আমার মেয়ে ওর কাছে নিয়ে যায়, যখন দেখতেছে ও ভাঙতেছে। এলো পাথারি মায়ের, মানে এই বিল্ডিংয়ের উপরতলা নিচতলার মানুষ, সিকিউরিটি গার্ড পর্যন্ত এসে মায়ের থামাইতে পারে না। পরে সে আমাকে টেনে হিচড়ে আমার গাড়িতে করেই সে নিয়ে যায়
হেলেনা আপার বাসায়, সেখানে নিয়ে হেলেনা আপাকে বসায় সে হেলেনা আপার সামনে কোরআন শরীফ দিয়ে শপথ করায় যে আজকের পর থেকে কারোর সঙ্গে কমিউনিকেশন করা যাবে না, নট এ সিঙ্গেল পার্সন, ইভেন তো প্রয়োজন ব্যতীত, চিকিৎসা ব্যতীত আমার বাবা মার সাথে যোগাযোগ করা যাবে না। তো আমি কোরআনের কাছে জিম্মি হয়ে যাই, আমার নিজের কাছে জিম্মি হয়ে যাই, শুধু সেজদায় বসে চিৎকার করি। এবং টানা 15 দিন, 1 মাস হবে, আমার যারা অডিয়েন্স আছে তারা দেখেছে যে আমার মুখে হাসি নাই, এবং সবাই বলেছে। এবং সে এই স্টেটমেন্টটা আমাকে দিয়ে দেওয়ায় আমার ছেলেকে কোলে নেয়, কোলে নিয়ে বসায়া ওই দিনই ভিডিও ডিলিট করায় ওই গুলশান থেকে এসে ভিডিও বানায় বল রাসেল আমার সম্পর্ক ঠিক আছে, কোনো প্রবলেম নাই, ওই ভিডিও এআই দিয়ে করা। ও আমাকে এই স্টেটমেন্ট দিয়ে ওই ভিডিও মেক করায়, আমার ছেলেকে কোলে, আমার ছেলে তার কোলে ছিল তখন। মানে সম্পূর্ণরূপে আমাকে সে জিম্মি করে ফেলে। আর আমি যেহেতু ইসলাম ধর্মের মুসলিম, এবং সে দেখেছে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি আল্লাহকে খুব ভয় পাই এবং আল্লাহকে বিশ্বাস করি, কারণ আমার বিশ্বাস হচ্ছে আমার যে এখনকার জীবনটা এটা আল্লাহর দেয়া একটা দান, একটা রহমত। সে জানে এটা আমার উইক পয়েন্ট, সে ওই কোরআনটাকেই আমাকে ছোঁয়াইছে এবং আমাকে বারবার বলেছে, তার যে লিগ্যাল গার্ডিয়ান হিসেবে বলেছে, সে প্রেজেন্ট করেছে, যার নাম সে সবসময় নেয়, যে তাকে জামিন করিয়েছে, সেই ব্যক্তি বলেছে যে সমস্যা নাই, জামাই তো মারছে, আর মারবে না, তুমি কোরআন সে শপথ করো, এদের সাথে যোগাযোগ রাখবে না, তোমাকে আর মারবে না, তোমার সাথে সুন্দর মতো সংসার করবে। লিগ্যাল গার্ডিয়ানটা ওই যে বললাম, তার সুগার মামি আছে। নাম তো আমার আইনগতভাবে বাধা দিয়েছে বলতে, যে তাকে নানান সময় আর্থিক সহায়তা করতো, তার বিকাশ ট্রানজ্যাকশন থেকে শুরু করে, তার বিভিন্ন সময় খরচাদি থেকে শুরু করে, এবং আমার সংসার যখনই ভালো দেখতো তখনই সে ফোন করে, সে যদি বলতো উঠতো, সে যদি বলতো বসতো। বেসিকলি এই যে এখন যে এভিডেন্সগুলো এসেছে, আইন যেটা বলছে, সে আসলে প্রতারণা করেই বিয়ে করেছে। আমি তো আমার প্রথম বিবাহ লিখি নাই, আমি বিধবাই লিখেছি। আমি বারবার বলেছি আমি বিধবা। আমার ছেলে মেয়ে সামনে নিয়ে বিয়ে করেছি, আমি সাথে নিয়ে বিয়ে করেছি আমি, কিন্তু বিক্রয় তো শুরু থেকে সে করেছে। তার মানে তার ভেতরে প্রতারণা করার মতো একটা টেন্ডেন্সি শুরু থেকেই ছিল। এবং বিয়ের সময় 1 টাকার কাবিন উঠাইছিল সে, এটারও লাইভ আছে, যে 1 টাকার কাবিন হবে, 1 টাকার কাবিন হবে। সেখানে আমার গার্ডিয়ানরা মত পোষণ করে যে না, 1 টাকার কাবিন কেন হবে। আপনার বাচ্চাদের সাথে তার সম্পর্কটা কেমন ছিল? আমার ছেলে একটু হাসলে দুষ্টুমি করলে নিতে পারতো না। আমার মেয়ে এখন আমেরিকান অ্যাম্বাসির ডান্স করে। ও বাংলাদেশের একজন, আলহামদুলিল্লাহ, মানে ছোট 9 বছর বয়সে খুব ভালো ডান্স করে। তো যখন নাচ প্র্যাকটিস করে, প্র্যাকটিস করে, তখন দেখা যেত চিল্লাচিল্লি করতো, মানে উল্টাপাল্টা কথাবার্তা বলতো। এবং আমার মেয়ে আমার পাশে এসে বসে দুটো কথা বলবে, সেটা সহ্য করতে পারতো না। মানে তার কাছে হচ্ছে যে আমার প্রায়োরিটি সবার আগে হবে, সন্তানদের আগে। কিন্তু আমি তো সেটা করতে পারবো না, আমি তো একটা মা, আমার কাছে আগে আমার সন্তান, তারপরে সে। তো মূলত তার যেটা বেরিয়ে আসলো যে আলটিমেট তার অ্যারেস্ট হলো, জামিনে এসছে, এখন মামলা চলমান। আমি মামলা করেছি নারী শিশু নির্যাতন 11 গ। ওই মামলা যেদিন রাতে 19 তারিখ রাতে আমাকে প্রচণ্ড মারধর করে, তলপেটে প্রচণ্ড লাথি মারে, তখন ব্যথা নিয়ে আমি চলে যাই মুগদা মেডিকেলে। পরবর্তীতে সেখান থেকেই পুলিশ কেস হয়ে যায়, থানায় পাঠায়। থানায় গিয়ে আমি যখন স্টেটমেন্ট দেই, ডিউটি অফিসার যিনি ছিলেন, ইনভেস্টিগেশন অফিসার, তিনি হচ্ছে এই স্পটে এসে সত্যতা যাচাই করে পরের দিন আমি আবার যাই, গিয়ে আমি বলি যে আমি মামলা করতে চাই। পরে বলে ঠিক আছে, আপনি মামলা করতে চাইলে করতে পারেন, কারণ আমরা তথ্য আলামত সব পেয়েছি। পরবর্তীতে মামলা হয়, পরের দিনই সে অ্যারেস্ট হয় এবং গতকাল সে জামিনেও বেরিয়ে আসে। এবং সে যখন অ্যারেস্ট হয় তারপর 24 তারিখে আমাকে একটা হুমকি দেওয়া হয় আমি যেন মামলাটা তুলে নিই। সম্ভবত তার বোন জামাই হতে পারে, যেহেতু তার এখন বোন বেরিয়েছে, মা বেরিয়েছে, যে সবাইকে বলেছে সে এতিম, প্রতারণার কতগুলো ফাঁদ সে পেতেছে। তো আমাকে বাইক দিয়ে এসে দুজন বলে যায় যে মামলা যেন তুলে নেই, না হলে আমার ক্ষতি হবে। 24 তারিখে এটারও একটা জিডি সাধারণ ডায়েরি করা হয়েছে। এবং কিছুদিন ধরে নানান বিদেশ থেকে ফোন আসে, একটা কল রেকর্ড আছে, আপনারা চাইলে আমি শোনাতে পারি। সেখানেও বলা হয়েছে মামলা তুলে না নিলে আমার বাচ্চাদের ওপর অনেক বড় রকমের অ্যাটেম্প আসবে। ইভেন দো এখন আমি আসলে আতঙ্কিত, তারই সঙ্গে আমি ভয়ও পাচ্ছি, আবার পাচ্ছিও না, কারণ জন্মটা মৃত্যুটা স্রষ্টার হাতে। যেহেতু আমি একজন মুসলিম নারী, একজন মুসলিম মেয়ে হিসেবে আমি বিশ্বাস করি আমার মৃত্যু যেখানে লেখা আছে সেখানেই হবে, সেটা যেভাবেই হোক। এখন হতে পারে সেটা ওদের হাতেই হতে পারে, আমাকে মেরে ফেলতে পারে আমার মুখকে বন্ধ করার জন্য।
যেহেতু বারবার হুমকি ধামকি দিচ্ছে এবং সে আমাকে ফিজিক্যালি যেহেতু সে আমাকে প্রচুর টর্চার করেছে, মেন্টালি টর্চার তো আছেই। তো আলটিমেট এখন যেটা এসে দাঁড়িয়েছে যে মামলা তুলে নেওয়ার জন্য, আপোষ করার জন্য 15 দিনের জামিনে বেরিয়েছে, 15 দিন পরে আবার তাকে কোর্টে যাইতে হবে বা ব্লা ব্লা অনেকগুলো অপশনস এসেছে। এবং দেখলাম যে কোরআন অবমাননার জন্য তার বিরুদ্ধে মামলা করেছে কোনো এক অজ্ঞাতনামা। তো এই যে ইস্যুগুলো এসছে এখন জিনিসটা কিন্তু বড় আকার ধারণ করছে এবং তারই সাথে আমার লাইফ থ্রেট দিচ্ছে বারবার। তো আমি দুনিয়া থেকে হয়তো চলে যাব, আমাকে হয়তো মেরে ফেলতে পারে, এমন হতে পারে যে আমাকে দড়ি দিয়ে বা ফ্যানে ঝুলা বলবে যে আমি দুনিয়াতে নাই, আমি নিজে সুইসাইড করছি। বাট আমি বর্ষা সুইসাইড করার মেয়ে না, এটা আমার অডিয়েন্সটা ভালো করে জানে। আমি বর্ষা সুইসাইড অ্যাটেম্প নেওয়ার মেয়ে না, কারণ আমি মৃত্যুকে অনেক কাছ থেকে দেখে আসছি, আল্লাহ আমাকে দেখাইছে। আমি বেঁচে থেকে যুদ্ধ করার মেয়ে। সো সামহাও মনে হয়েছে কোনো একটা অপমৃত্যু দিয়ে আমাকে চালায় দিবে। তো সেটার জন্যই আমার আসলে প্রেস কনফারেন্স করা, এই যে আফটার মিট করা, বিকজ আমি চাই আমার কোনো কিছু হলে যাতে করে সবার কাছে এটা থাকে যে কেন আমার সঙ্গে এটা করা হলো বা কেন করছে। 24 তারিখে একটা করা হয়েছে, 24 তারিখে যখন এসে থ্রেড দিল তখন করা হলো একটা। আর এখন হচ্ছে যেটা ফোন কলেরটা, এতদিন এটা রেকর্ড করতে পারিনি কারণ আইফোনে রেকর্ড করা যায় না, আইফোনে আমি রেকর্ড করতে পারি না, আই ডোন্ট হ্যাভ অ্যাপস, আমার ওই অ্যাপসটা কেনা নাই। তো অ্যান্ড্রয়েড ফোনে যে কলটা আসছে ওইটা রেকর্ড হয়, অটো রেকর্ড। তো আমার আরেকটা নাম্বার যেটা অ্যান্ড্রয়েডে কলটা এসছে ওইটা রেকর্ড হয়ে গেছে, যেখানে বলছে মামলা তুলে নেন, নাহলে তোর ছেলে মেয়েকে শেষ করে দেওয়া হবে, মানে বড় বড় অ্যাটেম্প করা হচ্ছে আর কি। মেসেজটা এইটাই যে এই প্রতারকের সঠিক একটা তদন্ত হয়ে সঠিক একটা বিচার হোক। এবং আমার সঙ্গে যে প্রতারণা করেছে একটা পাবলিক ফিগার, আমি, সে নিজেকে নায়ক দাবি করে, সে পাপমুক্ত সিনেমার নায়ক। তো সে এতগুলো মানুষের সামনে এত বড় প্রতারণা করলো, তার মানে আম জনতা বা ধরেন একটা সংসারী বা একটা কলেজে পড়ছে, ভার্সিটিতে পড়ছে, সেই মেয়েটাও যে এই ভুক্তভোগী হবে না তার কি গ্যারান্টি আছে? আমার মতো যারা, যেই নারী চোখ কান খোলা, যেই নারী দুনিয়ার সব দেখেছে, সেই নারীর সাথে হয়ে গেল এরকম ঘটনা। জিম্মি করে ফেলা হলো কোরআন ধরে, মানে মিথ্যাকে সত্য বানানোর জন্য পবিত্র কোরআন শরীফকে ইউজ করা হলো। এইটা যেন মানে হয় না যে নারীরা অনেক সময় বুঝে উঠতে পারে না। আমি কিন্তু যখন ইমামকে জিজ্ঞেস করেছি, ইমাম বা মুয়াজ্জিম যাই বলি মসজিদের, তিনি যখন আমাকে বললেন যে মা, যদি তোমার মনের বাহিরে তোমার বিমতে কোরআন শরীফ ছোঁয়ানো হয় এবং সেটা যদি জুলুম হয়, তাহলে অবশ্যই সেটা আল্লাহ ওর বিচার করবে, তোমার না। তুমি আল্লাহর কাছে হ্যাঁ তুমি পানা চাও, দান সাদগা করো, মাফ চাও, কিন্তু যে ধরিয়েছে এবং এর সঙ্গে যারা ছিল বিচার হাসরের ময়দানে তাদেরকে এর জবাব দিতে হবে। তখন আসলে আমি মানসিকভাবে স্ট্রেংথ পাই যে ইয়েস, আমি এখন বলবো। হ্যাঁ, যে মায়ের খাস মাই খা, জামাইরা এরকম হয়, ছেলে মানুষ একটু মারেই, ছেলে মানুষ একটু বকেই, মাথা গরম হয়ে যায়, ছেলে মানুষকে মানে বুঝায় বুঝায় চলতে হয়। এরকম কথা একটা নারী হয়ে আরেকটা নারীকে কিভাবে বলে? কারণ আমার যে লিগ্যাল অ্যাডভাইজার, যিনি আমার মামলাগুলো লড়ছেন, তিনি বলেছেন তার নামটা যেন ব্যবহার না করি। এটা যদি কারণ সাইবার ক্রাইমের একটা বিষয় থাকে, হ্যাঁ, সাইবার ক্রাইমে আপনি সাইবার সিকিউরিটি আইনে আছে যে আপনি কোনো কারণে কোনোভাবে কারণ ডিজিটাল প্ল্যাটফর্ম সহ কোনো মিডিয়াতে বলতে পারবেন না উইদাউট এভিডেন্স অর ডকুমেন্টস। সো আমি উইদাউট এভিডেন্স এখন আপনাকে নামটা শিওর করতে পারবো না যতক্ষণ এটা আইনি প্রসেসে যায়। আর এভিডেন্সটা আমি আইনকে শো করব। এখন যদি আমি মিডিয়াকে শো করি তাহলে আমি আইনটা পাবো না। প্রোটেস্ট করেছে আইন আদালত, যেটা হয় যে ম্যাজিস্ট্রেট জিজ্ঞেস করেছিল যে আপোষ করবেন, 3 বার জিজ্ঞেস করেছে, কিন্তু আমি আসলে কাঠগড়ায় কখনো দাঁড়াইনি। তো সেই জায়গা থেকে আমি হ্যাঁ না কিছুই বলতে পারি নাই এবং বুঝে ওঠার আগেই আসলে রায় হয়ে গেছে। এর জন্য আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং জামিন হতেই পারে, এটা নিয়ে আমার কোনো কথা নাই। এখন আইনি প্রসেস অনুযায়ী আমার আইনজীবী হয়তো সেটার পদক্ষেপ নেবে, কথা হচ্ছে।